আপনার মতে মার্কিনীদের সাথে চুক্তিটি কেমন ডিসিশন? ইউনূস সাহেব একদিকে তো সাকসেসফুল, তিনি খলিলকে আবার এই সরকারে পুশ করতে সক্ষম হয়েছে। আমি যখন 9th পার্লামেন্টে ছিলাম, আমার পাশে এক মেয়ে আসছে, ইয়াং, আপনাদের মতো বয়সী, সারাদিন শুয়ে থাকে আর নাক ডাকে, পার্লামেন্টে বসে বসে নাক ডাকে, তাবিজ কবাজের জন্য যেন পাশ করতে পারে কামরূপ কামাখ্যা চলে গেছে, বুঝতে পারছেন? সেখান থেকে যত রকম সাপের তাবিজ, বেজির তাবিজ সব এনে টেনে ভরে গলায় মালা দিয়ে তারপর পরীক্ষা দিতে আসবে। তো এই যে 71-এর সাথে 24-এর কোনো তুলনাই হবে না। বদিউর রহমান, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। এই যে মানুষের হতাশা 24-এর গণ অভ্যুত্থানকে ঘিরে তৈরি হয়েছে, সবার মধ্যে এক বিশাল প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করছিল যে ছাত্র জনতার নতুন একটা দল আসবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল যে লিডারশিপের জায়গাতে হয়তো তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন। সেই জায়গাতে তিনি কতটুকু সফল, এই উত্তরটি আপনার কাছে জানতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের পর রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন, তাতে কি আসলে রিসেট হয়েছে? ধন্যবাদ। এর আগের যে গুরুত্বপূর্ণ বিষয়টা 24 এবং 71-এর তুলনা, সেখানে আমার মতামত এটা তুলনা হয় না। 71-এর সাথে 24-এর কোনো তুলনাই হবে না, পরিষ্কার কথা। কারণ 71 একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানকার যে গেট আপ, সেটার যে ডাইমেনশন, সেটার যে বিশালত্ব, এটার সাথে 24-এর একজন হঠকারী শাসককে সরানোর আন্দোলন কোনো রকমের তুলনা হয় না, পরিষ্কার। শুনতে শব্দ একরকম হইতে পারে, শেক্সপিয়ারের এবং ওভারশিয়ার দুইটা প্রনাউন্সিংটা এক জাতীয়। এখন কেউ যদি শেক্সপিয়ারের ভক্ত হয়ে ওভারশিয়ার দেখে যদি পা ধরে কাদম্বুসি করে যে নিশ্চয়ই আপনি শেক্সপিয়ারের ভাই, তাহলে তো আর এটা বলার কিছু থাকে না। অতএব 71 আনপ্যারালাল, সেটা তার জায়গায় উচ্চ আসনে থাকবে, ওটার সাথে 24-এর তুলনার কোনো প্রশ্ন আসে না। এটা হইল আমার মন্তব্য। দ্বিতীয় হইল ইউনূস সাহেব আসা বা রিসেটের বাটন টিপার থেকে শুরু করে ইউনূস সাহেব আসতেছেন, এটা আমি তার আগমনের 11 মাস আগে আমার কলামে লিখেছিলাম যুগান্তরে। সেই 5ই সেপ্টেম্বর 2023 ওই কলামে আমি ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে এবার কথা আছে, শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। And that did happen just after 11 months. সুযোগ হাতছাড়া করবেন না, তার মানে তিনি কি সুযোগের অপেক্ষায় ছিলেন? জি, তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। কারণ আমি ওনাকে বিশ্লেষণ করে যেটুক জানি, হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। তো এখন এই পাওয়ারের জন্যই উনি প্রথম 111-এর সময় খোলা সিটি দিয়েছিলেন। খোলা সিটি দিয়ে পরে তিনি আবার বন্ধ করেছেন। তারও আগে যদি যাই আমরা 9, 10, 11-র দিকে ওনার যেসব বক্তব্য ছিল, সেগুলোতেও তিনি মোটামুটিভাবে পাওয়ার গ্যাসে একটা পার্টি গ্যাসে কথাবার্তা বলেছেন। এবং সেটারই ফলশ্রুতিতে আবার লন্ডনে ললিপপ ধরানোর কাণ্ডগুলি ঘটিয়েছেন। কেমন? তো সেদিক থেকে ঠিক 11 মাস পরে 5ই অগাস্ট যখন গণেশ উল্টাইল, 8ই অগাস্ট উনি কলমা পড়লেন। ইয়েস, তাকে নিয়ে আশাবাদী আমিও ছিলাম। আমি এত আশাবাদী ছিলাম কারণ উনি যখন নোবেল পেলেন, তখন বঙ্গভবনে তাকে যখন সংবর্ধনা দেয়া হইল, তখন তিনি মোটা মোটা দাগে বড় আশার কথা শুনিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে বলতেছিলেন যে আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজ বিবেচনায়। আর তিনি দেশটাকে এমনভাবে দেখতে চান যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিবে। তো তার এইসব চমৎকার কথা শুনে টুনে আমিও বেশ খুশি হইলাম যে ইউনূস সাহেব আসতেছেন, একটা কিছু হবে। যে জন্য আমি ওনার শপথ গ্রহণের পরে প্রথম টিভি অনুষ্ঠানে বলেছিলাম যে তাকে অন্তত 5 বছর সময় দেওয়া হোক লাইভ অনুষ্ঠানে, তাহলে তিনি অনেক কিছু করবেন। আমাদের এখানে গ্রিন কার্ডের জন্য লাইন দিবে মানুষ। তারপরে সত্যিকার অর্থে এটা সত্যিকার এখন করুক। আচ্ছা, তারপরে বললাম যে পুরো 5 বছর দিতে যদি কষ্ট লাগে, তাহলে হাসিনা ইলেকশনের পরে যে কয় মাস, 6-7 মাস ঠিক গেছে, ওটা বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক। কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকলে তো 5 বছর আগে আর ইলেকশন হতো না। কিন্তু তারপরে 4-5 মাস যাওয়ার পরে ওনার যে এনজিওগ্রামের গভর্নমেন্ট দেখলাম, সেখানে যত অপদার্থগুলো নিয়ে আসলেন, দেখলাম যে উনি লোক ছিলেন না, কোথা থেকে যে হয়তো হেলথের জানেন না, তাকে সেখানে স্বাস্থ্যমন্ত্রী বানায়। এগুলো দেখার পরে বললাম যে না, আর তো পারা যায় না, কারণ লেজি গোবরে করে ফেলতেছে। অতএব ভিক্ষা দরকার না, কুত্তা সামলা, ওনার থেকে রেহাই চাই।
অতএব উনি ওই রিসেট টিসে যেগুলা বললেন, শুধু একটা জিনিস দেখা গেল, তিনি ওই গুতেরেসের সাথে রোহিঙ্গার সেখানে গিয়ে একটু টুপি মাথায় দিলেন, ইফতার টিফতার করলেন, জিন্দেগিতে ওনার মাথায় টুপি দেখছে কিনা এর আগে আমার সন্দেহ। সে সময় উনি বলছিলেন যে কি বার্মায় যাইয়া ইফতার টিফতার না ঈদ করবে রোহিঙ্গারা। তো এই জাতীয় কথাবার্তা বলছে, কথা বলেন চমৎকার, অত্যন্ত সুন্দর মোলায়েমভাবে বলেন, কিন্তু অন্তঃসার কিছুই করতে পারেনি। বরং তিনি এই দেশটাকে অনেক বছরের জন্য পিছিয়ে দিয়েছেন, জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, মব ভায়োলেন্স সৃষ্টি করে দিয়েছেন। এবং এটার ফল এমন হয়েছে যে আমি তাজ্জব হইলাম, গত শুক্রবারে মসজিদ থেকে আসার সময় দেখলাম এইরকম আন্ডা বাচ্চা, এইগুলা কিশোর গ্যাংয়ের পর্যায়ে পড়ে না, ছোট্ট ছোট্ট হুজুর, এই কত 8-9 বছর হবে, দেখি যে 7-8 জন একসাথে দৌড় দিল, যেহেতু বাসার সামনে এই দুরাস কেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন চলে আসে বদিউর রহমান, আমার জি, বলেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যদি উনি ক্ষমতা, আপনি বলছেন যে পাওয়ার লাভার, যদি একজন মানুষ পাওয়ার লাভার হয়, সে পাওয়ারে থাকার জন্য তো আরো অনেক ভালো ভালো কাজ করবেন, যেন সেই ক্ষমতাটা উনি ধরে রাখতে পারেন। সেটি না করে উনি যে কাজগুলো করেছেন, যে স্টেপগুলো নিয়েছেন, যে চুক্তিটি হয়েছে মার্কিন চুক্তি বাংলাদেশের সাথে, এই সব কিছু, এই ডিসিশনগুলো উনি কেন নিলেন? বাংলাদেশের জন্য ভালো ডিসিশনটা কেন নিলেন না, যে বেশি দিন যেন বাংলাদেশের ক্ষমতায় থাকা যায়? ভালো ডিসিশন এগুলো তো আপেক্ষিক বিষয়। যেটা আপনি বলতেছেন ভালো ডিসিশন নয়, তার কাছে তো মার্কিনীদের সাথে চুক্তিটা একটা চমৎকার ডিসিশন। আপনার মতে মার্কিনীদের সাথে চুক্তিটি কেমন ডিসিশন? আমার মতে তো এটা চুক্তি করার দরকারই ছিল না। তিনি কার প্রতিভূ হয়ে চুক্তি করলেন? ডক্টর খলিলকে দিয়ে যদি বলা হয় এটা করানো হয়েছে, যে এটা বলা হয়, যেমন খলিল হি ইজ সাকসেসফুল, ইউনূস সাহেব একদিকে তো সাকসেসফুল, তিনি খলিলকে আবার এই সরকারে পুশ করতে সক্ষম হয়েছেন। যে খলিলের পদত্যাগ চেয়েছিল বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই খলিলকে দিয়ে তারেক সাহেবকে লন্ডনে রিসিভ করালেন, এবং ইউনূস সাহেব তারেক সাহেবের ওখানে ললিপপ দড়িয়ে ইলেকশনের ডেট ঠিক করে আতাত করে নিলেন। আবার সেটার ফলও উনি পাচ্ছেন ভালো। উনি এবার ঈদে আবার তারেক সাহেবের সাথে দেখা করেছেন, তারপরে ওনার কি আবার নিরাপত্তা পাইতেছেন 1 বছর না কত SSF, তারপরে ওনার গ্রামীণের অধ্যাদেশটা আবার ওকে করিয়ে নিয়েছেন। তো উনি ওনার যেটুক দরকার সেগুলো উনি করতে পারতেছেন। কিন্তু মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি যেটা, সেটা আপনি আমি বলতেছি খারাপ, সবাই বলতেছে খারাপ, কিন্তু 19% এটা ভালো, কারণ তার মার্কিন ব্যাকিংয়ের জন্য বা তখনকার জন্য তারা সেটা ভালো মনে করেছে। জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। গোলাম মাওলা রানী, আপনার কাছে আসতে চাই যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে আনা বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে জানি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ সদস্যদের প্লট সুবিধা বাতিলের পদক্ষেপও হয়তো দ্রুতই নেওয়া হবে। এমপিদের শুল্কমুক্ত এই যে সুবিধা বাতিল করা হলো, কিন্তু আবার উপজেলা পরিষদে আমরা দেখলাম তাদের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করা হয়েছে, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে, এখনো হয়তো হয়নি। এখন এমপিরা নির্বাচনের সময় ভোট চাইতে যখন যায়, তারপর 5 বছর দেখা যায় তাদের চেহারা দেখা যায় না। তো উপজেলা পরিষদের এমপিদের কক্ষ চাওয়া ও দেওয়ায় কি মনে হয় যে এমপিদের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক তৈরি হবে? এটি কি আসলে সেই জন্যই দেয়া কিনা? আমাদের দেশে আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তার প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা থাকেন। যেহেতু আমি এই হিসেবে দায়িত্ব পালন করেছি, তো আমার নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা আর এই বিষয়গুলো ইউরোপ এবং আমেরিকাতে কিভাবে চলে ওই বিষয়ে প্র্যাকটিক্যালি ওই দেশের সরকারের যাকে বলা হয় স্কলারশিপ নিয়ে লেখাপড়া করার সুযোগ হয়েছে। মানে আমেরিকাতে সিনেট সিস্টেম কীভাবে কাজ করে, কংগ্রেস সিস্টেম কীভাবে কাজ করে, বা ইংল্যান্ডে কীভাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট কাজ করে, এই জিনিসগুলো দেখে আসছে। তো সেই দিক থেকে আসলে আমাদের দেশের যারা এমপি, এরা জগা খিচুড়ি, মানে এদের আসলে না আমেরিকার মতো না যাকে বলা ইংল্যান্ডের মতো। আমি জাস্ট আমেরিকার উদাহরণ দিই। আমেরিকাতে ধরুন একজন কংগ্রেসম্যান, সে অন অ্যাভারেজে বছরে মাত্র $20,000 বেতন পায়, অন অ্যাভারেজে মাত্র $20,000 বেতন পায়। কিন্তু তার এলাকার কাজ করার জন্য তার একটা অফিস আছে, নির্বাচনী এলাকাতে তার একটা অফিস আছে, এবং সেই অফিসে তার এলাকার ব্যাপ্তি অনুযায়ী কখনো কখনো আমি যেমন ড্যানি ডেভিস শিকাগোতে, তার অফিসে আমার কাজ করতে হয়েছে অভিজ্ঞতার জন্য। তো তার অফিসে অলমোস্ট $4 লাখ প্রতি মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় $4 লাখ, এবং সেখানে প্রায় 70 জন কর্মকর্তা। এবং ওখানে যিনি সিইও, এমপি সাহেবের অফিসের যিনি প্রধান নির্বাহী,
তার হলো ওই ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে আমাদের ডিসি, সেই ডিসির ইকুইভ্যালেন্ট, মানে তার যে প্রাইভেট সেক্রেটারি ওখানে আছে। তো এই যে 70 জন লোক, সে কী কাজ করছে? ওই এলাকার যত প্রকল্প, ওই এলাকার যত সুপারিশ, যা কিছু আছে বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কাউন্টির সব কিছু মিলে ওইটা একটা যাকে বলা হয় মধ্যবর্তী অফিস হিসেবে কাজ করে, এবং তার অ্যাপ্রুভালের বাইরে কোনো সুপারিশ, কোনো কাজ শেখানো হয় না। ইংল্যান্ডে এসে এটা আরও বেশি। ইংল্যান্ডে একজন মেম্বার অফ পার্লামেন্টকে অফিসকে বলা হয় সিজার অফিস, মানে সে এলাকার লর্ড, অর্থাৎ সে যদি বলে এখান থেকে রাস্তাটা যাবে, ওখান দিয়ে যাবে, যদি বলে যে না যাবে না, সে যেভাবে প্রকল্প কেটে দেবে। কিন্তু আমাদের বাংলাদেশ হলো কি, এখানে কোনো একটা এমপিকে কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, কিন্তু এমপি আসলে সব পাওয়ারই সে এক্সারসাইজ করছে তার নির্বাচন এলাকায়। ফলে কী হচ্ছে, এখানে 2 নম্বরই জিনিস হওয়ার সুযোগ হচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখানে মাঝামাঝি থাকার দরকার নেই। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে এই কাজের জন্য ইংল্যান্ড বা আমেরিকার মতো দায়িত্ব দেওয়া হয়, এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আদারওয়াইজ ভাই আপনার ওখানে যাওয়ারই দরকার নেই, ওখানে উপজেলা চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, আপনার সেখানে যাওয়ার দরকার, আপনি ঢাকাতে বসে আইন প্রণয়ন করেন আর জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু এখন যে অবস্থাতের মধ্যে আছে, আপনি যদি রেফারেন্স না দেন, আপনি যদি তার ডিউটি কার্যকলাপ না করেন, তাকে যদি জবাবদিহির মধ্যে না আনেন, এবং না এনে যদি তাকে একটা গাড়ি দিয়ে দেন, তাকে একটা অফিস দিয়ে দেন, এবং সে অফিসে বসে সকাল বিকেল ডিসি সাহেবকে ডাকবে, টিউনো সাহেবকে ডাকবে, এটা একটা যন্ত্রণা হয়ে যাবে। কিন্তু তাকে তো একটা জায়গার মধ্যে আনতে হবে যে আপনি ঠিক আছে এই অফিসে বসে করবেনটা কি, লেখা আছে এটা একটা পরিদর্শন অফিস, এটা তো আরও একটা ঝামেলার। তা আসলে এখন যা কিছু করছে, আমার কাছে এটা মানে এটার কোনো উত্তরও নেই, দক্ষিণ নাই। সরকারি গাড়ি দাবি করছে, এটা কি আসলে শুল্কমুক্ত গাড়ির থেকে খরচ বাড়াবে না কমাবে? একটা শালীন, আপনাকে একটা কথা বলি শুনুন, একটা আমাদের দেশে যেটা বাস্তবতা, মানে সব দুনিয়াতেই আমাদের দেশে অন অ্যাভারেজ একটা এমপি ইলেকশন করতে এই বছর 4 থেকে 5 কোটি টাকা খরচ গেছে। তো যে এমপি 4 থেকে 5 কোটি টাকা খরচ করছে, তাকে ধনী হতে হবে। এটা ভিক্ষুক হয়ে আশেপাশে এর কাছে চাঁদা নিয়ে, ওর কাছে বিকাশে টাকা টুকে নিয়ে আসলে এমপি হওয়া যায় না। তো সেখানে তার ট্যাক্স ফ্রি গাড়ি কেন লাগবে? সে তো মার্সিডিজে চলবে। থেকে খরচের জন্য কি এমন বরাদ্দ থাকার কথা বলা হয় কিনা? এটা আরেকটা ভণ্ডামি। আমার কাছে যেটা বাস্তবে, এদেশের সব মানুষ জানে যে একটা এমপি ইলেকশন করতে কোনো জায়গাতে 100 কোটি টাকা লাগে। আবার এই কথাও শোনা যায় যে একটা নমিনেশন পেতেও নাকি 100 কোটি টাকা। আপনি দেখেন না যে চট্টগ্রামের এক মহিলা বলছে যে মহিলা সংসদ সদস্য পদে 10 কোটি টাকা তার কাছে লেনদেনের ব্যাপারে বলা হয়েছে। তো একটা মহিলা এমপি কোনো কাজ নাই, সে বসে থাকে। আমি যখন 9th পার্লামেন্টে ছিলাম, আমার পাশে এক মেয়ে আসছে, ইয়াং, আপনাদের মতো বয়সী, সারাদিন শুয়ে থাকে আর নাক ডাকে, পার্লামেন্টে বসে বসে নাক ডাকে। তো পাশে সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি, বয়স্ক মহিলা, 70 বছর, সে খালি বারবার ধাক্কায় ওঠায়, এই মেয়ে তুমি এভাবে নাক দেখো কেন? তোমার যন্ত্রণায় তো তোমার স্বামী তোমার সাথে ঘুম করতে পারে, তোমার তো সংসার টিকবে না, তোমার যন্ত্রণা আমি পাশে থাকতে পারছি না। অ্যাকচুয়ালি দ্যাট ইজ হ্যাপেনিং। তো এই যে একটা মেয়ে সেখানে যাচ্ছে, এখন পর্যন্ত যে প্রোটোকল, ওই যে এরশাদের যে 30 জন সংসদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদেরকে শফিক রেহমান বলেছিলেন 30 সেট অলংকার, তো সেই অলংকারিকের যে জায়গা থেকে এটা ইফেক্টিভ জায়গাতে আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। মধ্য থেকে 20 জন বেড়ে গেছে, সংখ্যাটা বেড়ে গেছে। তো এখন এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা না করে আমরা শুধুই মাত্র প্রডিউস করে যাচ্ছি, বিস্তার করে যাচ্ছি, প্রজনন করে যাচ্ছি, ফলে এটার ভালো ফলাফল হচ্ছে না। আজ আপনি দেখেন একটা পার্লামেন্ট, মানে মেম্বার অফ পার্লামেন্ট, উনি প্রোটোকলে ওনার সাথে, মানে ওনাকে দেখেন সব মানুষ স্যার বলে, আমাকে সব মানুষ দুলাভাই বলতে চায়। হোয়াই? কারণটা কি? আমি তার সাথে আমার রেজাল্ট হয়তো ভালো, আমার টাকা পয়সা ধন সম্পদও ভালো, আমি জীবনে হয়তো সফল তার চেয়ে, কিন্তু আমাকে ডাকবে দুলাভাই, তাকে ডাকবে স্যার। এই কারণ হলো সে যে রিপ্রেজেন্টেশনটা করছে অন অ্যাভারেজ আমার গ্রেডের সাথে তার গ্রেডটা ভালো লেখাপড়ার দিক থেকে। আর আমার গ্রেডের মধ্যে বদি আছে, আমার গ্রেডের মধ্যে ঠোদি আছে, আমার গ্রেডের মধ্যে অনেক লোক আছে নাক দিয়ে ময়লা ঝরে, কান দিয়ে ঝাঁকে দিলে মাথা থেকে খুশকি ঝরঝর করে পড়ে, আর মুখের গন্ধে, বগলের গন্ধে আপনি বসতেই পারবেন না। তো এই যে যখন আপনার একটা প্রোটোকল থাকবে, এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এই যে লাইক বারাক ওবামা, লাইক বিল ক্লিন্টন, তখন কি হচ্ছে, আমাকে ছাড় না, আরো বড় কিছু ডাকবে, আরো বড় কিছু ডাকবে। ওনারা আমার সামনে বসতে সাহস পাবে না, কথাই বলতে সাহস পাবে না। কিন্তু আমার তো রিপ্রেজেন্টেশনটা আসছে না। এই কারণ হলো আমি ওখানে যে নিয়ম করে রেখেছি, কানুন করে রেখেছি, এখানে যে ইচ্ছা সেই আসতে পারছে, এখানে সেই রাশ্মিকা মান্দানা আসতে পারছে, এখানে আপনি ইচ্ছা করলে রেখা, মানে আরো অনেক, মানে যাকে বলা হয়, একটু পরিবর্তন দেখেছেন কিনা এবারে সিলেকশনে? এবার তো আরো খারাপ অবস্থা হয়ে গেছে। আগের মানে দিন যত যাচ্ছে, এবার যারা আসছে, সেটা কিরকম? হ্যাঁ, মানে
পরিবর্তন যেহেতু খারাপের দিকে বলছেন, কেন আপনার চোখে এদের খারাপ মনে খারাপ মনে হচ্ছে কি, এদের ড্রেস কোড, এদের কথাবার্তা, এদের এডুকেশন যে ওয়েতে আসছে, এতে করে মানে এই মেম্বার অফ পার্লামেন্ট যাকে মানে আসলে মানে আমাদের এরশাদ জামানাতে হলো কি, এরশাদ জামানাতে তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ, এর আগে কিন্তু মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ছিল না, এরশাদ জামানাতে প্রথম ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স করা হলো। তো সেখানে এমপিদের জায়গা হলো 13 নম্বর, জি আছে 13 নম্বর। তো তখন ওই যে সমস্ত লোকের এমপি আনা হলো, একজন ডিসি, সে কোনো ওই যে প্রোটোকলের মধ্যেই পড়ে না, তাকে এমপি বললো যে আমাকে মেজর র্যাঙ্ক দেওয়া হোক, হ্যাঁ আমাদেরকে মেজর র্যাঙ্কে পদমর্যাদা দেওয়া, অথচ তাকে কিন্তু সচিবের অ্যাবভ সচিব করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ধরেন, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে শেষে এবং ওই সংসদের একেবারে যে কোনো একজন এমপি, আপনি জামাতের একজন এমপি ধরেন, তাদের মর্যাদা সেম। জি মানে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আর অন্যের মধ্যে ডিফারেন্স হলো প্রধানমন্ত্রী ক্লাসের ক্যাপ্টেন আর অন্য সবাই একই ক্লাসে পড়ে। তো এইরকম একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন যিনি জাতীয় নেতা এবং জাতির যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করার, কথা বলার এবং আধা সরকারি ডিও ইস্যু করা। সে যদি এনবিআর চেয়ারম্যানকে বলে কোনো মেম্বার অফ পার্লামেন্ট এনি জায়গার যে আমি এই বিষয়টি জানতে চাই, তাকে উত্তর দিতে বাধ্য। এখন আপনি যদি তাকে একটা লেদু আনেন, ধলা আনেন, গেদু আনেন, যে এনে এনবিআর চেয়ারম্যান তো দূরের কথা, তার সচিব যে প্রাইভেট সেক্রেটারি, সে সম্ভবত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরকম, তো তার পিছিয়ে সে সার করে, এরকম অনেক এমপি আছেন। তো এখন এইভাবে আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটির দিক থেকে এখন এই বছর যারা আসছে, এরা তো বিসিএস দেবে, প্রিলিমিনারি পরীক্ষা দেবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখুন অনেকে হার্ট ফিল করবে যে ঠিক আছে কালকে পার্লামেন্টে যাওয়া লাগবে। পার্লামেন্টে যাওয়ার আগে আপনাদের তো সচিবরা স্যার বলবে, মেজর জেনারেল স্যালুট দেবে, আইজি সাহেব আপনাদেরকে স্যার বলবে, স্যালুট দেবে। তো এই জন্য আপনাকে একটু, তারা তো পরীক্ষা দিয়ে আসছে, বিশেষ প্রিলিমিনারি যে টিক চিহ্ন, বেশি না, খালি আপনি বসে একটা টিক চিহ্ন দেবেন এবং 30% নম্বর পাবেন। এই নম্বর পেলে পার্লামেন্টে ঢুকতে পারবেন, নাহলে ঢুকতে পারবেন না। এই কথা আপনি আজকে বলে দেখেন, পরশুদিন থেকে দেখবেন যে সব জ্বর আসছে, হাসপাতালে সব ভর্তি হয়ে গেছে। তাবিজ কবাজের জন্য যেন পাশ করতে পারে, কামরূপ কামাখ্যা চলে গেছে, বুঝতে পারছেন? সেখান থেকে যত রকম সাপের তাবিজ, বেজির তাবিজ সব এনে টেনে ভরে গলায় মালা দিয়ে তারপর পরীক্ষা দিতে আসবে। তো এই যে যে এডুকেশন, একটা মেম্বার অফ পার্লামেন্টের আসলে এই এডুকেশন থাকা দরকার না, সে অল স্কোয়ার, সে সব কিছু থাকবে তার। তো সেটার একটা অ্যাভারেজ যে জায়গাতে এবার পার্লামেন্টের মধ্যে গিয়ে আমার বলার দেখেন, আপনি একটু চোখ দিয়ে তাকাই দেখেন যে কয়জনকে দেখলে আপনার মনে হয় এটা আসলে মেম্বার অফ পার্লামেন্ট এবং আপনার নেতা। কিশোরগঞ্জ 4 আসনের মুক্তিযুদ্ধকে 24-এর 5 আগস্টের সাথে তুলনা করা হয়েছে। তিনি বলেছেন যে তখন যারা শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি। আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না, তবে 24-এর আগস্ট মাসে কোনো বিপ্লব হয়নি, আগস্ট হয়েছে গণ অভ্যুত্থানে। প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদ উত্তাপ ছড়িয়েছে। 24-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করাকে তিনি হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা বলে অভিহিত করেছেন। গোলাম মাওলানা রনি টিলা গোলাম মাওলানা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে সংসদ সদস্য ফজলুর রহমান 24-এর এই আন্দোলনকে যে টিলার সাথে তুলনা করেছেন, এই তুলনা কি একজন প্রবীণ মুক্তিযোদ্ধার আবেগ, নাকি আসলেই 5ই আগস্টের 24-এর আন্দোলনকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো আসলে যায় না আপনার মতে? প্রথমত হলো যে দুটোই তার অনন্য মহিমায় ভাস্বর। অর্থাৎ শেখ হাসিনার 15 বছরের যে শাসন বা জমানাটা ছিল, ওটা প্রত্যেকটা মানুষকে তার যে মানবিকতার যে জায়গা, সেখান থেকে এতটা অবদমিত করে ফেলেছিল যে অনেকগুলো মানুষ তার মনেই করতো না যে আমরা আসলে মানুষ। মনে হতো যে আওয়ামী লীগ ভার্সেস অন্য সবাই। তো সেখান থেকে যখন এই একটা গণ অভ্যুত্থান হলো, আমরা এতটা আনন্দিত ছিলাম। আনন্দিত থাকার পরে সেই আনন্দের কারণে আমরা এটাকে গণ অভ্যুত্থান বলেছি, এটাকে বিপ্লব বলেছি, এখানে যারা আসছেন তাদেরকে আবাবিল পাখি বলেছি। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তাকে মনে করেছি আকাশ থেকে নাজিল হওয়া আল্লাহর বিশেষ দূত। অনেক হুজুর যারা আছেন তারা বলেছেন যে এ হলো যাকে বলা হয় যাকে বলা হয় নবী রাসূলের পরে যারা আসে আর কি, আল্লাহর বিশেষ মনোনীত। সৈয়দ কাজী মোহাম্মদ ইব্রাহিম অত্যন্ত স্কলার, জামাতের একজন, যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার। তো তিনি বলেছেন যে উনি হলেন এলহাম প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত বিশেষ ব্যক্তি, তার বিরোধিতা করলে ঈমান চলে যাবে।
আল্লাহর পক্ষ থেকে আসছে। তা আমরা মনের আনন্দে এই জিনিসগুলো সবাই মেনে নিয়েছি। নতুন যখন নবজাতক শিশু হয়, সেই শিশু ওয়া ওয়া করে কাঁদে, আপনার কোলে প্রাকৃতিক কর্ম ছেড়ে দেয়, পায়খানা করে, পেশাব করে, উই ডোন্ট মাইন্ড, আমরা মনে কিছু করি না, মনের আনন্দ, ঘরে নবজাতক আসছে। এরকম একটা বিপ্লবের পরে যা কিছু করেছে আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু কতদিন পরে যখন আমরা দেখলাম মব হচ্ছে, এই ছেলেরা মব করছে, ছোটো ছোটো বাচ্চা ছেলেরা মব করছে, তারা ইচ্ছে মতো প্রিন্সিপালের কাণ্ডলে দিচ্ছে, তারা ডিসি সাহেবকে বলছে যে তোমার আর এখানে থাকার দরকার নাই, সচিব সাহেব যারা আছেন এখানে একজন সচিব আছেন, তার ইগোতে লাগতে পারে, কিন্তু ব্যাপার হলো সচিব, হ্যাঁ হ্যাঁ, সে বলতে পারে যে সচিব বড় বড় সচিবদের বলতেছে যে আপনাদের যদি চাকরি টাকরি করতে হয় এটা অ্যাডভান্স চেক দেন, এখানে এত কোটি টাকা লাগবে। এই ঘটনা মোটামুটি ওপেন সিক্রেট। তা আমরা বললাম যে হায় আল্লাহ, এরকম ছোটো ছোটো আবাবিল পাখি, আমরা যেটা শুনেছিলাম যে আবাবিল পাখি আকাশ থেকে আসে, এরকম বড় হাতির সাথে যুদ্ধ করেছে, চড়াই পাখির মতো ছোট ছোট, আর তাদের মুখে একেবারে ওই মুসুরির দানার মতো ছোট ছোট পাথর, সেই পাথর দিয়ে সে হাতি মেরে ফেলেছে। তা আমরা সেই আবাবিল পাখি, আমাদের এখানে চড়াই পাখির মতো যারা আমরা মনে করেছিলাম এক একটা দেখা গেলো ডাইনোসরের মতো হয়ে গেছে, এবং এদের হুমকি ধামকি, কথাবার্তা, আচার আচরণে, চিৎকার চেঁচামেচিতে আমরা সেই যে তাদেরকে নিয়ে যে উচ্চ ধারণা পোষণ করতাম, মুহূর্তের মধ্যে আমরা সব টাসকি খেয়ে গেলাম। আচ্ছা, কিং কর্তব্য বিমূল। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে দেখে আমাদের প্রথমে মনে হতো যে আকাশে একটা ভরা পূর্ণিমার চাঁদ, মানে সবচেয়ে বড় পূর্ণিমার চাঁদ যখন উঠে ওইরকম একটা চাঁদ, সে হাসলে মনে হতো পৃথিবীতে জ্যোৎস্না বর্ষিত হচ্ছে, জোয়ার আসছে। কয়েকদিন পরে যখন আমি দেখলাম যে এই মানুষ আমাদেরই মতো, আমরা যেভাবে আমাদের টাকার লোভ আছে, লালসা আছে, আমরা যেভাবে সরকারি টাকা খরচ করে বিদেশে গিয়ে একটু আনন্দ করতে চাই, ফুর্তি করতে চাই, মৌজ করতে চাই, মাস্তি করতে চাই, এই বুড়া মানুষ দেখছি সেও সেম কাজ করতেছে, দলবল নিয়ে বিদেশে যাচ্ছে, 40-45 লাখ টাকা এক একটা রুমের ভাড়া প্রতিদিন সেখানে থাকছে, তার পছন্দ ডান দিকে তার পছন্দের এক, বাম দিকে তার পছন্দের এক, এই পছন্দের মানুষ জানুষ নিয়ে টোটাল এ ফ্যামিলি কোম্পানি, ফ্যামিলি কোম্পানি করে ফেলছে। ফলে কি হলো, এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল, জুলাই আগস্ট বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, সেই ভাব গাম্ভীর্যটা এখন আর নাই। না থাকার কারণে কি হলো, আমাদের ওই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে স্মৃতি, এটাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে এই তাদের বাড়াবাড়ির কারণে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু মানুষের অনেক রকম নেতিবাচক কথাবার্তা আসছে। যদি 24-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা সব মানুষ তাদের প্রতি যে প্রত্যাশা রেখেছিল সেটি পূরণ করতে পারতো, আমরা যদি ধরে নেই সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারতো, যে অভিযোগগুলো আপনি করলেন এতক্ষণ, সব অন্যায়গুলো যদি আমরা না দেখতাম, তাহলে কি 24-এর সাথে আপনি 71-কে তুলনা করতে পারেন? প্রথমত হলে তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হতো, আমরা হয়তো ওই প্রসঙ্গে যেতামই না, কেউ যেতাম না, আমরা তাদেরকে সবাই মাথায় করে রাখতাম, এবং এই 24-কে কেন্দ্র করে একটা নতুন ইতিহাস রচিত হতো, একেবারে নতুন একটা ইতিহাস রচিত হতো। প্রত্যেকটা জাতিরই কিন্তু অনেক ইতিহাস থাকে। যেমন ধরুন, আমি আইনের ছাত্র, যেমন জর্জ ওয়াশিংটনকে বলা হয় ফাদার অফ দ্য নেশন আমেরিকাতে, কিন্তু জর্জ মার্শাল চিফ জাস্টিস। তো একটা সময় আমেরিকা ভেঙে যাচ্ছিল, তো তারা বললো যে আমাদের জাতির পিতা হলো জর্জ ওয়াশিংটন, কিন্তু যদি জর্জ মার্শালের মতো এরকম একজন প্রধান বিচারপতি আমাদের না থাকতো, তাহলে আমাদের রাষ্ট্রটার অস্তিত্ব থাকতো না। এই জন্য আমেরিকাতে, আমেরিকার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ফাদার হিসেবে কিন্তু জর্জ মার্শালকে মনে করা হয়। তো এরকম হয় কি, প্রয়োজনের তাগিদে ইতিহাস রচিত হয়ে যায়। আমরা আমাদের একটা অনেক সুন্দর একটা যাকে বলা সুযোগ ছিল 24-কে নিয়ে একটা ইতিহাস রচনার, আমরা সেই ইতিহাস এখন মানে রচনা সম্ভবই না। এই ইতিহাসের সঙ্গে যারা সম্পৃক্ত, এদের ইতিহাস সামনে আসলেই হয়ে যায়। এই জন্য আমরা বারবার শুধু সেই 71-এর স্মৃতিতে চলে যাচ্ছি।